11ই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা। 13 দিন বন্ধ থাকার পর চলছে স্বল্প দূরত্বের ট্রেন। শুরু হলো শোকের মাস আগস্ট। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কমলা হ্যারিস নিয়ে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য, হোয়াইট হাউসের তীব্র নিন্দা। Sponsored by Abiba Finance Limited. এটা নিউজ দেখছেন, নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 11ই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি না হওয়া পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে। সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। এর আগে 3 দফায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় 21, 23 এবং 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী 4 আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। টানা 13 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও চলছে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেল এবং লোকাল এবং কমিউটার ট্রেন। সকাল 7টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। চট্টগ্রাম স্টেশন থেকে সকাল 8টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ে সাগরিকা এক্সপ্রেস এবং 9:45টায় ঢাকার পথে ছেড়ে যায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। উত্তরের জেলা লালমনিরহাট থেকেও বেশ কটি ট্রেন ছেড়ে গেছে। কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলো। তবে আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলনের সময় সহিংসতার মুখে জননিরাপত্তায় গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। মধ্য জুলাই থেকে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 150 মানুষ। সেই শোকে জাতিকে স্তব্ধ রেখেই শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসেই পৃথিবীর নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। শোক এবং কলঙ্কের আগস্ট এবং এর প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন আরফাত সিদ্দিকী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল করে দুর্বৃত্তরা মধ্য জুলাইয়ে যে তাণ্ডব চালিয়েছে তার দগদগে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পুরো জাতি। 16 জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় একে একে ঝরে পড়ে শিক্ষার্থী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাংবাদিক, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণ। এমনকি বাসার ছাদে বাবার কোলের শিশুটিও রেহাই পায়নি। জাতীয়ভাবে বাঙালি যখন সেই শোকে মুহ্যমান, স্তব্ধ আতঙ্কে, অনলাইনে দেখা নির্মমতার চিত্র যখন ট্রমায় ফেলেছে পুরো জাতিকে, তখন অতীতের রাজনৈতিক সহিংসতার আরও দুঃসহ স্মৃতি নিয়েই শুরু হলো শোকের মাস আগস্ট। লড়াকু বাঙালির স্বাধীনতার গৌরব মাটিতে মিশেছিল এই আগস্ট মাসেই। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 75-এর 15ই আগস্ট বাংলাদেশ হারিয়েছে তার বনস্পতিকে। সেদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল নরপশুর দল। সেই সাথে রক্তাক্ত হয়েছিল মানচিত্র, ভুলণ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা। 75-এর সেই নৃশংসতা আর স্বৈরাচারী শাসন কাটিয়ে যখন সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তখন এই আগস্ট মাসেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় বুনে দেওয়া হয়েছিল চির অবিশ্বাসের আরেক বিষবৃক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় 75-এর নরপিশাচীদের উত্তরসূরিরা। রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঝরে পড়েছিল অন্তত 24টি তাজা প্রাণ। 21 আগস্ট গ্রেনেড হামলা দেশের গণতান্ত্রিক ধারায় যে অবিশ্বাসের জন্ম দিয়েছে, আজও তার মাসুল দিতে হচ্ছে
পুরো জাতিকে। তবে শত ষড়যন্ত্র আপামর বাঙালিকে বিভ্রান্ত করতে পারেনি, আর তাই আজও আগস্ট মাস এলে শোক নামে বাঙালির অন্তর জুড়ে। তাই প্রত্যাশা, আগস্টের শোক রূপান্তরিত শক্তি হয়ে জুলাইয়ের ট্রমা থেকে মুক্তি দেবে আপামর বাংলাদেশিকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের রক্তদান কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং কামরুজ্জামানকে হত্যা করে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকার আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারলাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকে প্রায় মরণাপন্ন অবস্থা। এখনো আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সব থেকে যে প্রাচীন সংগঠনগুলি, যা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায় সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার অর্জনও করেছি। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আমরা এদেশে কি চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর, যারা পাকিস্তানি সেনাবাহিনী গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে, তাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেক সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণেই। কিন্তু 15 আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম, সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা, তারাই ক্ষমতায়। জাতির পিতার হত্যাকারী, তাদের বিচার হবে না। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল।
আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনেও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি। রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। বাংলাদেশের যেখানেই গিয়েছি সেখানেই বাধা পেয়েছি। কখনো বোমা হামলা, সরাসরি গুলি, আক্রমণ, জনসভায় বড় বোমা পুঁতে রাখা, প্রতিনিয়ত এই ধরনের অবস্থা মোকাবেলা করেই আমাদের চলতে হয়েছে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে। মোহাম্মদ হানিফের কথা আমি স্মরণ করি এবং আমার সাথে আরো যারা ছিল, আমাকে মানব ঢাল রচনা করে রক্ষা করেছিল 21শে আগস্ট। প্রতিবারই যখন আক্রান্ত হয়েছি সরাসরি গুলি করেছে, কত জীবন ঝরে গেছে। 88 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে 30 জনের মতো আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করে। আমি ট্রাক রূপে ছিলাম, সরাসরি আমাকে গুলি করা হয়েছিল। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই অবস্থা মোকাবেলা করেই দীর্ঘ 21 বছর পর আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার একটাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা তার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদেরও বিচার করেছি। এটা করতে যে সেখানে অনেক হুমকি ধামকি অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে, তাই আমরা সেই খুনিদের বিচার করেছি। জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি। আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না, যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি, বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। এমনকি সেই যুদ্ধ জাহাজ 7 ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখন তাদের বক্তব্য ছিল, এই দেশ স্বাধীন হয়ে কি হবে, এটা তো বটমলেস বাস্কেট হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই দেশ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল
যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সেখানে মানুষ গরিব, ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে। এইভাবে তারা ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে। খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমার একটাই প্রত্যয় ছিল যে স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, এবং এই বাংলাদেশ আর্থ সামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, তাদের থেকেও আরো উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ 33তম অর্থনীতির দেশ, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি, জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন ৭৫-এর পর সেই ২১ বছর, এবং তারপর আবার ২০০১ থেকে ৮, এই ২৯ বছর কিন্তু বাংলাদেশ ১ ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে, বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্র্যের হার যেখানে ৪১ আমরা ১৮ নামাতে পেরেছি, হতদরিদ্র ২৫ থেকে আমরা মাত্র ৫ নামিয়ে এনেছি, প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, চিকিৎসা সেবা দোরগোড়ায় নিয়ে গেছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি, সাক্ষরতার হার ৪৫ থেকে আজকে ৭৮ উন্নীত করতে পেরেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, সেটাও আমরা বাস্তবায়ন করেছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র ছাত্রী, তারা কিন্তু সেই সুযোগ পেয়েছিল। আজকে যারা বাংলাদেশে হয়তো ২০ বছরও বয়স, তারা তো কল্পনাও করতে পারে না যে মাত্র ২০০৮-এর বা ২০০৭-৮-এর বাংলাদেশ কেমন বাংলাদেশ ছিল, বা ৯৬ সালের আগে কেউ একটা কম্পিউটার ব্যবহার বা একটা ইন্টারনেট ব্যবহারও জানতো না। এটা কিন্তু এরা জানে না, নতুন প্রজন্ম। তারা যখন বড় হচ্ছে তখন তারা সবই পাচ্ছে, হাতের মুঠোয় মোবাইল ফোন, ইন্টারনেট সার্ভিস, প্রযুক্তি ব্যবহার, শিক্ষায় দীক্ষায় আধুনিকভাবে আমাদের শিক্ষা নীতিমালা প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তো সেই সুযোগে তারা জাতীয় আন্তর্জাতিকভাবে যাতে পড়াশোনা করতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আমরা তাদেরকে সেই প্রাইমারি থেকে প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, যে একটা শিক্ষিত জাতি গড়ে উঠবে এবং যে জাতি হবে অসাম্প্রদায়িক চেতনা উন্নত জাতি। আমরা যখন সেইভাবে কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা কি দেখলাম, ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে, যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল। এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তায় বেরিয়ে এলো, আমরা তাদের বললাম কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করা যে প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট, আবার কোটা ফিরে আসলো। সাথে সাথে সরকারের পক্ষ থেকে
অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো। আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। 5 জুন এই রায় হয়েছিল। পুরো জুন মাস চলে গেল। জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। শিক্ষক থেকে শুরু করে, গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। আমি সেটা বলে হচ্ছিলাম, তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তারা মন্ত্রীদের সাথে কথা বলছে, সে ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু তারা কোনো তো কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার। সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন, কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, যেমন দুর্যোগ মোকাবেলার বিষয়ে আমরা সব থেকে অগ্রগামী ছিলাম। আমাদের সামনে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যে কোনো সময় আসতে পারে, কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো, তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারবো। এটা তো মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য। সেখানে অগ্নিসংযোগ। বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা, সেখানে অগ্নিসংযোগ। আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্কে তৈরি করে দিয়েছি এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি। সেই সেতু ভবনে অগ্নিসংযোগ, এমনকি আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি, ডাটা সেন্টার, বিটিআরসি ভবন, যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেমটা সারা বাংলাদেশে পরিচালনা করা হয়, স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে আগুন দেওয়া হলো। এমনকি সাবমেরিন কেবল, এটা মাটির নিচ দিয়ে ছিল রাস্তা করার জন্য, সেটা কিছু দিনের জন্য উপরে রাখা হয়েছিল, সেটাকে নষ্ট করা হলো। পাশাপাশি আরো কত বলবো, একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। এবং আমাদের স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম, সেই কোভিড-19 হসপিটাল, সেখানে আগুন। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুইটা স্টেশন পুড়িয়ে দিল। একটা মিরপুর স্টেশন থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করত। গোটা এই মেট্রো রেলে প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারত, ফিরে আসতে পারত, কর্মঘণ্টা বাঁচত, নিরাপদে যাতায়াত করতে পারবো, বিশেষ করে মেয়েরা যাতায়াত করতে পারবো। সেখানে আঘাত করা। এক্সপ্রেসওয়ে 2010 থেকে প্ল্যান করে সেটা কেবল
তৈরি করা শুরু করেছি, শেষ করেছি। মানুষ খুব অল্প সময়ের মধ্যে তা যাতায়াত করতে পারে। প্রবাসী যারা আসতো বা আমাদের কর্মজীবী তারা অতি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে যেতে পারতো, আবার ফিরে আসতে পারতো। সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে। যেখানে আমরা চেয়েছিলাম এটাকে আরো মডার্ন করে দিতে, ডিজিটাল সিস্টেম, গাড়ির সাথে ডিভাইস লাগানো থাকবে, দাঁড়িয়ে থেকে টোল দিতে হবে না, গাড়ি পাস হয়ে গেলেই টোল পেয়ে যাবে। কিন্তু এখন সেই পুরো টোল সিস্টেমটাই আগুনে পড়া। হানি ফ্লাইওভার, যেখানে নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা ওই অঞ্চলে যেতে গেলে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা থাকতে হতো, সেটারও টোল প্লাজা পোড়ানো, সেটারও ধ্বংস। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের প্রতিটি জায়গায় মানে সড়ক, সেতু থেকে শুরু সবকিছু আগুন দিয়ে পোড়ানো, এবং এই আগুন দিয়ে যে পোড়ানো সমস্ত গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি অত্যন্ত আধুনিক গাড়ি, যেখানে কয়েক টন ময়লা একসাথে এটাকে একেবারে কম্পোজ করে মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত, সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না। সায়দাবাদ 1 প্রথম আমি 96 সালে সরকার এসে করি, এরপর সায়দাবাদ 2, সায়দাবাদ 3 এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে আগুন। সয়েজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালী, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে যেও আগুন। মনে হল যে জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, জনগণের মানে সবকিছুতে সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে, চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজে পাওয়া গেছে সেই হাতে অস্ত্র সহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে, এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহর হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করা হলো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু হতে এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে, এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি। সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে, আর সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদের তো মেরেছেই, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের
গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা, এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওইদিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। 4 জন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। বাংলাদেশে আসার পর থেকে আর 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-র উপর মানুষ মারা গেল। স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এগুলিগুলি কিভাবে লাগলো? তারপর মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে? যখন পুলিশ আটকা পড়লে, যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই 10 তলা ভবন আগুন দিয়ে দিয়েছে, তার মালিক থেকে শুরু করে সবাই উপরে, যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। গাজীপুরের জাহাঙ্গীর, ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো, তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীর এমন ভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, শিখে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সবকিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি, প্রত্যেকেই হয় আহত। এবং এই যে আহতদের আমরা দেখতে গেলাম, সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল, আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। কারণ ওই আঘাত পেলে মলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায়, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? কেউ পরীক্ষা দিতে যাবে, হয়তো দিয়েছে, সেই রকম ছাত্র আমি 1-2 পেলাম কয়েক হাসপাতালে,
আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি, কারণ ইনফেকশন ছিল, হয়ে যাবে সেই ভয়ে আমাদের ডাক্তার রোকেয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এরা সব জায়গায়, আমাদের দলেরও যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে, যাদের প্রয়োজন ব্লাড দেওয়া, সবকিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, এটাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে 17 তারিখে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কতদূর কি করতে পারে। আমি বারবার তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না, তাদের যেটা দাবি, কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে, আমরা সেটুকু করতে পারি আইনত ভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে, যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এর দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে, কেন? বাংলাদেশের মানুষের জন্য, এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সাধারণত সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে, যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15 আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকের বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য, যা কিছু করেছে মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে, কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব। সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি, এবং প্রতিটি জায়গায় উন্নতি করেছে। প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি। এটা কি অপরাধ? এটা কি আমার অপরাধ ছিল? আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম, আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি। আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। তখন থেকে সরকার, তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা,
36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশের তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো। আবার 2013 সাল শুরু হলো অগ্নি সন্ত্রাস, সাধারণ বাসে মানুষ যায়, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয়। প্রায় 3000-এর উপরে মানুষকে পুড়িয়ে মারল। আর গাড়ি সে তো 3800-এর উপরে বাস, প্রায় 29টা রেল, 70টা 76টা সরকারি অফিস, 9টা লঞ্চ, এবং এমন কিছু নেই যে না পড়ালো। গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে, তাও শোনেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই স্কুটারের যেখানে 3 হুইলার, ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল। ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে, ছেলে ভিতরে, অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল, বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এইরকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে 2013 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম, মানুষকে সেখানে ফিরে আনলাম। আবার 2014 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল, মানে ছেলে মেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি। কোর্টে হামলা করলো, জজের উপরে বোমা হামলা, আইনজীবীর উপরে বোমা হামলা, আইনজীবী পর্যন্ত মারা গেল। 2015-তে একই অগ্নি সন্ত্রাস, রাস্তা কেটে দিল, হাজার হাজার গাছ কাটলো। এই 13 থেকে 15 আর এই ধরনের 3225 জন মানুষই মারা গেল। এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর এবার মানুষকে হয় গুলি নয়, এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে, আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি। তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। এখন ঘটনা যখন তখন মাত্র 6 জন মারা গিয়েছিল, এখন আরো বেশি ঘটনা ঘটেছে। আমরা এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে